হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো মতো পড়াশোনা করছো। আগের ভিডিওতে আমি 1.1.4 এর গ্রুপ এ সেকশন অর্থাৎ 2 মার্কস কোশ্চেন অ্যান্সার্স দিয়েছি। এই ভিডিওতে গ্রুপ বি সেকশন অর্থাৎ 5 মার্কস কোশ্চেন অ্যান্সার্স আলোচনা করব। তবে একটা জিনিস, যারা 2 মার্কসের ভিডিও দেখোনি অবশ্যই দেখো, কারণ ওতে আমি বিস্তারিত আলোচনা করেছি আর সেই কোশ্চেনগুলোই 5 মার্কসে রিপিট হয়েছে। চলো দেরি না করে শুরু করা যাক। Hello friends, I am Ajad and welcome to my channel The Genji Teacher. প্রথম প্রশ্ন দেখি, বহু সংস্কৃতিবাদ মাল্টিকালচারালিজম বলতে কি বোঝায়? বহু সংস্কৃতিমূলক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন, অথবা বহু সংস্কৃতিমূলক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য আলোচনা করুন। যে কোনো প্রশ্ন আসুক না কেন এই দুটোর মধ্যে একটাই উত্তর হবে, এই দিয়ে দিয়েছি। তো বহু সংস্কৃতিবাদ কাকে বলে দেখে নাও। এটা আমি 2 মার্কসে আলোচনা করেছি এটা নিয়ে। এক কথায় বলতে গেলে আমাদের সমাজে ভাষা, ধর্ম, জাতি, সংস্কৃতি নির্বিশেষে একসাথে যে বসবাস করে, হ্যাঁ, এটাকেই বলি কি বহু সংস্কৃতিবাদ, মাল্টিকালচারালিজম। কারণ এখানে অনেকগুলো কালচার রয়েছে, রাইট? দেখে নিবে বহু সংস্কৃতিবাদের বৈশিষ্ট্য কি। এই ওখানেই তো আমরা উত্তর পেয়ে গেছি। বৈচিত্র্যের প্রতি সম্মান, যেমন বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে, বিভিন্ন বর্ণের মানুষ আছে, বিভিন্ন ভাষা ইউজ করে, কেউ হিন্দি বলে, কেউ বাংলা বলে। তো একে অপরের প্রতি কি আমরা সম্মান দেখাই, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। সমান সুযোগ করে দেওয়া, একে অপরের জন্য সমান সুযোগ করে দেই। 3 নম্বর পয়েন্ট দেখি, পারস্পরিক সহযোগিতা, একে অপরকে সহযোগিতা করি। কেউ প্রবলেমে পড়লে আমরা কি যাই, এগিয়ে যাই তাকে সাহায্য করতে। সহনশীলতা, অন্যের মতামত, বিশ্বাস, সংস্কৃতিকে আমরা কি গ্রহণ করি। যদিও এখনকার এই জেনারেশনের মানুষের মধ্যে সহনশীলতা খুবই কম। গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা, সমতা, ন্যায় বিচার ও মানবাধিকার চর্চা গড়ে ওঠে। সামাজিক সম্প্রীতি, হ্যাঁ, সবাই মিলেমিশে থাকি একসাথে, একে অপরকে শ্রদ্ধা করি। সাংস্কৃতিক বিনিময়, আর বিভিন্ন কি সংস্কৃতির জ্ঞান, শিল্প, সাহিত্য, ঐতিহ্যের আদান প্রদান ঘটে আমাদের মধ্যে, স্বাভাবিক। যেমন দেখবে মুসলিমরা দুর্গাপূজা অ্যাটেন্ড করে, হ্যাঁ, হিন্দুরা ঈদে মুসলিমদের উইশ করে। এসব কি একে অপরের প্রতি কি সম্মান দেখায়, শ্রদ্ধা দেখায়, একে অপর মিলেমিশে থাকে, একেই তো বলে সাংস্কৃতিক বিনিময়। বহু সংস্কৃতিমূলক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা, তুমি যে টিচার হবে, তোমরা যে টিচার হবে, তো তোমাদের ভূমিকা কি, তোমরা কি করে মাল্টিকালচারালিজমকে উৎসাহ দিবে? যদি তুমি নিজেই কল্পনা করে নিজে উত্তরটা লিখতে পারবে। সমতার পরিবেশ সৃষ্টি, তুমি কি করবে? সমতার পরিবেশ সৃষ্টি করবে, স্টুডেন্টদেরকে বোঝাবে যে এরকম এরকম করা উচিত, এই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে আনতে হবে। তুমি কি করবে? স্টুডেন্টদেরকে শেখাবে এগুলো। বৈষম্য দূর করা, যাতে জাতি, ধর্ম, ভাষা, লিঙ্গ নির্বিশেষে তারা কি করে বৈষম্য তৈরি না করে নিজেদের মধ্যে। সকল সংস্কৃতিকে সম্মান করা, এটা শেখাবে। সহযোগিতামূলক শিক্ষা দেওয়া, যে একে অপরকে কি করবে, হেল্প করবে, এটা ওদেরকে শিক্ষা দিবে। সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ, বৈচিত্র্যময় শিক্ষা সামগ্রী ব্যবহার করা। অভিভাবক ও সমাজের অংশগ্রহণ, অভিভাবক ও স্থানীয় সমাজকে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে যুক্ত করবেন। মানে এজ এ টিচার তুমি কি করবে, আহ, অভিভাবকদেরকে ইনভাইট করবে স্কুলে আসার জন্য, রিকোয়েস্ট করবে তারা যেন আসে। এতে কি হবে, এতে আমাদের কালচারালিজমকে, মাল্টিকালচারালিজমকে আমরা উৎসাহ দেব এই করে। গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলা, এইভাবেই তো আমরা গণতান্ত্রিক একটা পরিবেশ গড়ে তুলতে পারবো এজ এ টিচার। ইংলিশে দেখে নি, হোয়াট ইজ মাল্টিকালচারালিজম, ডিসকাস দ্য রোল অফ দ্য টিচার ইন এ মাল্টিকালচারাল ক্লাসরুম, or discuss the characteristics of a multicultural classroom. এখানেও এখান থেকে স্টার্ট হয়েছে অ্যান্সার। মাল্টিকালচারালিজম is a social and educational philosophy that recognizes, respects, and values the coexistence of people belonging to different languages, religions, cultures, races, genders, and social backgrounds. Its center idea is unity in diversity, right?
Characteristics of multiculturalism: respect for diversity. The most important thing is we should respect each other, right? Equal opportunity. We should provide equal opportunity to others. Cooperation. People from different cultural backgrounds learn and work together. We cooperate each other. Tolerance. Learners develop respect for different beliefs, opinions, and traditions. Democratic values. It promotes equality, justice, freedom, and respect for human rights. Social harmony. It strengthens peace, mutual understanding, and national integration. Cultural exchange. Different cultures share their knowledge, customs, literature, arts, and traditions. As a teacher, what is your role in multicultural classroom? Role of the teacher in a multicultural classroom. Creating an inclusive environment. You must create an inclusive environment, right, where students from every background, every religion, every caste can participate. Eliminating discrimination. The teacher must not discriminate on the basis of caste, religion, language, gender, or economic status. Exactly. Respecting cultural diversity, promoting cooperative learning. We should cooperate each other. Developing human values, ensuring inclusive education, encouraging community participation, resolving conflicts fairly, building a democratic classroom. নেক্সট কোশ্চেন। প্রথম কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন। বিভিন্ন ধরনের প্রশ্নের উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করুন, অথবা প্রশ্নকরণ সম্পর্কে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। প্রশ্নকরণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি 2 মার্কসে। যারা দেখোনি, আমি বারবার বলছি ভিডিওটা দেখবে, সত্যি খুব কাজে লাগবে। 2 মার্কস যদি ক্লিয়ার হয়ে যায়, ওই 2 মার্কসের কোশ্চেনগুলো 5 মার্কে রিপিট হয়েছে, 10 মার্কে রিপিট হয়েছে। ঠিক আছে? তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি ইজিলি নামিয়ে আসতে পারবে। প্রশ্নকরণ কি? প্রশ্নকরণ হচ্ছে এমন একটা কৌশল বলতে পারো, পদ্ধতি, যেখানে টিচার কি করে স্টুডেন্টদেরকে কোশ্চেন করে, কি জন্য? ওদের প্রিভিয়াস নলেজ জানার জন্য, বা কিছু, মানে কোনো একটা ক্লাস হয়েছে, তো ওই ক্লাসে কতটা ওরা বুঝতে পারলো, হ্যাঁ, এগুলো জানার জন্য প্রশ্ন করুন। এই পদ্ধতিটাকে, এই প্রক্রিয়াকে কি বলে? প্রশ্ন করুন, কোশ্চেনিং। শ্রেণীকক্ষে প্রশ্ন করেন গুরুত্ব। শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করা। তারপর যেটা বললাম, পূর্ব জ্ঞান যাচাই করা, আগে থেকে কি জানে এটা যাচাই করবে। চিন্তা শক্তির বিকাশ ঘটায়। হ্যাঁ, প্রশ্ন করলে চিন্তা শক্তির সত্যি বিকাশ ঘটায়। শেখার মূল্যায়ন করে, যে কতটা জানতে, কতটা শিখতে পেরেছে। প্রশ্ন করবো তখনই তো জানতে পারবো যে আমি কিছু পড়ালাম, ওটা কতটা শিখতে পারলো। শ্রেণীকক্ষকে অংশগ্রহণমূলক করে। হ্যাঁ, সবাই পার্টিসিপেট করে, কোশ্চেন করলেই তো পার্টিসিপেট করে, অ্যাক্টিভ হয়ে যায় তখন। ধরো 2-4 জন গল্প করছে, তখন হুট করে প্রশ্ন করলো স্যার, তখন সবাই অ্যাক্টিভ হয়ে গেল। কৌতূহল সৃষ্টি করে। হ্যাঁ, কোনো একটা গল্প শোনাচ্ছে, এবার গল্প শোনাতে গিয়ে প্রশ্ন করছে, মেঘবেদের গল্প শোনাচ্ছে। এবার তখন প্রশ্ন করছে যে লেডি মেঘবেদ কেন মারা গেছিল? তোমরা কৌতূহল হয়ে গেছে, হ্যাঁ, লেডি মেঘবেদ মারা গেছিল। আত্মবিশ্বাস বৃদ্ধি করা। হ্যাঁ, তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ভুল ধারণা সংশোধন করা। কিছু ভুল ধারণা থাকে স্টুডেন্টদের মধ্যে, অনেক অনেক ভুল ধারণা থাকে, সেগুলো কি প্রশ্নকরণের মাধ্যমেই সেটা ঠিক হয়। যখন ওরা ভুল উত্তর দেয়, তখন টিচারগুলো ওটা ঠিক করে দেন। বিভিন্ন ধরনের প্রশ্ন, উদাহরণস্বরূপ বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা কি করেছি, আলোচনা করেছি, এটাও 2 মার্কসে আলোচনা করেছি। ওপেন এন্ডেড কোশ্চেন এন্ড ক্লোজ এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন কাকে বলে? ওপেন এন্ডেড কোশ্চেন হচ্ছে যার কোনো লিমিটেড উত্তর থাকে না, বা লিমিটেড সোর্স থেকে
পাওয়া যায় না, ওটা আমাদেরকে চিন্তা করে উত্তর দিতে হয়। হ্যাঁ, আর ক্লোজ এন্ডেড কোশ্চেন কি, যেটার কি একটা লিমিটেড সোর্স থাকে যেখান থেকে পড়ে আমরা উত্তরটা দিতে পারি। যেমন আমি বললাম যে গরুর রচনা পড়ে আসবা, এটা আমি 2 মার্কসের উদাহরণ দিয়েছিলাম। এবার ওদেরকে জিজ্ঞেস করছি আমি যে গরুর কোটা পা, তো ওরা যেহেতু পড়ে এসছে যে গরুর 2টো চোখ 4টে পা, তো বলছে 4টা পা, এর চেয়ে বেশি কিছু না তো। এটা হয়ে গেল ক্লোজ এন্ডেড। কিন্তু আমি ওকে যদি বলি যে গরুটা অসুস্থ হয়ে গেল, তোমরা এবার কি করবে, এটা কিন্তু গরুর রচনায় ছিল না, রাইট? এটা হয়ে গেল ওপেন এন্ডেড। তখন ওরা ওরা চিন্তা করবে, না এটা আমাকে ভাবতে হচ্ছে যে গরু যখন অসুস্থ হয়ে গেল হসপিটাল নিয়ে যেতে হবে। তো ওদের চিন্তন ক্ষমতা বাড়ছে। আর এই কোশ্চেনে কোনো লিমিট থাকে না, কোথা থেকে কোশ্চেন হবে। গরু থেকে হাজারটা কোশ্চেন হতে পারে, কিন্তু ক্লোজড এন্ডেড এ কি হবে, যে লিমিটেড কোশ্চেনই হবে, রাইট? যেমন ধরো এখানে একটা উদাহরণ দিয়েছে ক্লোজ এন্ডেড এ, ভারতের রাজধানী কি, নয়াদিল্লি। এবার এর চেয়ে বেশি কি কিছু বলতে পারবে না। আর ইসে ওপেন এন্ডেড এ কি হবে, যে একাধিক প্রশ্ন উত্তর হতে পারে, কিন্তু ক্লোজ এন্ডেড একটাই উত্তর হবে। যেমন গরুর উদাহরণ দিলাম, গরু বললে বললে 4টা পা, এখানে কি কেউ 6টা পা বলতে পারবে, 2টো পা বলতে পারবে, 1টা পা বলতে পারবে না, একটা একসেপ্টেড। ওকে, এখানে দেখো যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য আজও কেন গুরুত্বপূর্ণ, এটার কত রকম হাজার রকমের উত্তর হতে পারে, আর সবগুলোই অ্যাকসেপ্টেড। 10 জন 10 রকমের উত্তর দিবে। তারপরে আসে স্মৃতিভিত্তিক প্রশ্ন, রিকল কোশ্চেন, যেখানে শিক্ষার্থী পূর্বে শেখা তথ্য স্মরণ করে উত্তর দেয়। যেমন আমি এখানে কোশ্চেন করলাম ভারতের সংবিধান কবে কার্যকর হয়, তখন ভাববে ও যে হ্যাঁ এটা তো আমি পড়েছি। তো প্রশ্ন আমি করলাম, তাই ও রিকল করছে যে হ্যাঁ আমি পড়েছি, এটা কবে পড়েছিলাম। এটা কার্যকরী হয় মানে 26শে জানুয়ারি 1950। এইভাবে প্রয়োগমূলক প্রশ্ন, যাকে অ্যাপ্লিকেশন কোশ্চেন বলি, এটাও করেছি 2 মার্কসে। অ্যাপ্লিকেশন কোশ্চেন মানে আমি একটা কিছু পড়ালাম, একটা কোনো কনসেপ্ট বললাম, এবার ওই কনসেপ্টটা দিয়ে আমি ওর রিয়েল লাইফে ওটা অ্যাপ্লাই করতে শেখাচ্ছি। যেমন ইউজেস অ্যাবিউজেস, আমি ক্লাস করেছি প্লাস্টিকের ওপর। এবার ওদেরকে প্রশ্ন করছি যে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। এবার ওরা ভাবছে হ্যাঁ রিয়েল লাইফের প্রবলেম এটা, যা যা আমরা আজ পড়লাম এটা অ্যাপ্লাই করবো ওখানে গিয়ে। এটা হয়ে গেল কি অ্যাপ্লিকেশন কোশ্চেন। বিশ্লেষণমূলক প্রশ্ন, অ্যানালাইটিক্যাল কোশ্চেন, মানে কি এখান থেকে পয়েন্ট দেখেই বুঝতে পারছি, যেখানে শিক্ষার্থীকে কি কারণ তুলনা ব্যাখ্যা করতে বলবে। যেমন আমি প্রশ্ন করলাম যে বলো আমাদের প্লাস্টিক কেন বন্ধ করতে হবে, এবার ও কেনর উত্তরটা দিবে, ব্যাখ্যা করবে, কারণগুলো বলবে। এটা হয়ে গেল কি বিশ্লেষণমূলক। মূল্যায়নমূলক প্রশ্ন, এবার মূল্যায়নমূলক প্রশ্ন সাধারণত হয় আমি, যেমন ধরো এটা আমি ক্লাস করাচ্ছি, এবার এই ক্লাসের পর আমি তোমাদের কোশ্চেন করছি, তোমরা কতটা শিখতে পেরেছো। এটাই তো ইভ্যালুয়েট করা, এটাকেই তো আমরা ইভ্যালুয়েশন বলি। তো এটাকেই বলবো মূল্যায়নমূলক প্রশ্ন। প্রশ্নকরণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি, এই যে সত্য শিক্ষক, তোমরা সবাই শিক্ষক হতে চলেছো ভবিষ্যতে। তো তোমরা নিজেই ভাবো, নিজে উত্তর দাও। পাঠের উদ্দেশ্য অনুযায়ী প্রশ্ন নির্বাচন করা, হ্যাঁ তুমি কি পড়াচ্ছ, যেমন তুমি পড়াচ্ছ যে রিভার, নদী সম্পর্কে পড়াচ্ছ, তো তোমার ওই রিলেটেড প্রশ্ন করতে, এই বলো তোমরা নদী দেখেছো, কেউ বলবে হ্যাঁ দেখেছি, তাহলে কি নদী দেখেছো, কেউ কেউ বলবে গঙ্গা, কেউ বলবে মহানন্দা, রাইট? সহজ থেকে কঠিন প্রশ্ন, অলওয়েজ সহজ থেকে কঠিন প্রশ্ন করতে হবে, না হলে কেউ ইন্টারেস্টেড থাকবে না ক্লাসে। সকল শিক্ষার্থীকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে, হ্যাঁ অবশ্যই। আমি 2-3টে ফেভারিট স্টুডেন্ট বেছে নিয়েছি ক্লাসে, ওকেই প্রশ্ন করছি, ওকে ওই উত্তর দিচ্ছে, এরকম না। এরকম হলে বাকিরা ডিমোটিভেট হয়ে যাবে। প্রশ্ন করার পর পর্যাপ্ত চিন্তার সময় দেওয়া, হ্যাঁ তাড়াহুড়োতে কোনো কিছুই হয় না, টাইম দিতে হবে ওদেরকে। সঠিক উত্তরকে উৎসাহিত করা এবং ভুল উত্তরকে ইতিবাচকভাবে সংশোধন করা, হ্যাঁ যদি কোনো স্টুডেন্ট কি করে যে ঠিক উত্তর দেয় তো অবশ্যই উৎসাহিত করতে হবে, কিন্তু যদি ভুল উত্তর দেয় ওদেরকেও বলতে হবে হ্যাঁ তোমারটা অনেকটাই ঠিক, কিন্তু এই উত্তরটা এইভাবে বললে ভালো হবে, তাহলে ওরা কি উৎসাহ পাবে। বিভিন্ন স্তরের জ্ঞান, বোধ, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন প্রশ্ন ব্যবহার করা, এটা পড়িয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো কাকে বলে। শ্রেণীকক্ষে মুক্ত ও ভয় মুক্ত
পরিবেশ সৃষ্টি করা, হ্যাঁ। এরকম যেন না হয় যে স্টুডেন্টগুলো টিচারকে দেখে ভয় পাচ্ছে, প্রশ্ন করতেই ভয় পাচ্ছে, তাহলে তো ওরা শিখতেই পারলো না। শিক্ষার্থীদের আরো প্রশ্ন করতে উৎসাহিত করা। Briefly discuss the importance of questioning in the classroom. Discuss different types of questions with examples, or discuss the role of the teacher in questioning. English answer starts from here. Please look into it. Questioning. Importance of questioning in the classroom. Gains students' attention, assess prior knowledge, develops thinking skill, evaluates learning, encourages classroom participation. All are very easy points. Stimulates curiosity, builds confidence, identifies misconceptions. Here, types of questions. Open ended questions, I discussed it in 2 marks questions. Closed ended questions, recall questions, application questions, analytical questions. Evaluation questions. These questions help us to evaluate the students, what they learn. Role of the teacher in questioning. Next question. আলোচনা কিভাবে শ্রেণীকক্ষে শিক্ষণে সহায়তা করে? ভাষা শিক্ষণ কৌশল হিসেবে আলোচনার তাৎপর্য লিখুন। হাউ ডাজ ডিসকাশন ফেসিলিটেট লার্নিং ইন দ্য ক্লাসরুম? রাইট দ্য সিগনিফিকেন্স অফ ডিসকাশন অ্যাজ এ স্ট্র্যাটেজি ফর ল্যাঙ্গুয়েজ টিচিং। আচ্ছা, আলোচনা পদ্ধতি কি? এটাও খুব সহজ একটা জিনিস। লিমিটেড ভাষায় বলি, তো আলোচনা হচ্ছে কি, আমাদের ক্লাসরুমে একটা টিচার আর অনেকগুলো স্টুডেন্টের মধ্যে যে আলোচনা হয়, টিচার স্টুডেন্টকে বোঝায়, স্টুডেন্টগুলো কোশ্চেন করে, যে শিক্ষার আদান প্রদান হয়, এটাকেই কি বলে? আলোচনা পদ্ধতি। শ্রেণীকক্ষে শিক্ষণে আলোচনার গুরুত্ব, ভাষা শিক্ষণ কৌশল হিসেবে আলোচনার তাৎপর্য কি? এই যে দেখো, তাৎপর্যগুলো দেখে নিব। সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অবশ্যই যখন ডিসকাশন হবে একটা ক্লাসরুমে কি হবে, সবাই অ্যাক্টিভ থাকবে, স্টুডেন্ট হোক টিচার হোক, সবাই অ্যাক্টিভ থাকবে। ভাষাগত দক্ষতার বিকাশ, হ্যাঁ, যখন ভাষার আদান প্রদান হবে তখন লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, চারটি স্কিলই আমাদের কি বিকাশ হবে, ডেভেলপ হবে। সমালোচনামূলক ও সৃজনশীলতা, চিন্তার বিকাশ, হ্যাঁ, ডিসকাশন হলে আমাদের কি হবে, আমাদের চিন্তার বিকাশ হবে। যোগাযোগ দক্ষতার উন্নয়ন, আলোচনা শিক্ষার্থীদের স্পষ্টভাবে কথা বলা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, যথাযথভাবে নিজের মতো প্রকাশ করার অভ্যেস গড়ে তোলে। আমাদের কমিউনিকেশন স্কিল খুব উন্নত হয় এই ডিসকাশন মেথডে। খুব সহজ ভাষা ইউজ করা আছে নোটে, ভালো মতো পড়বে, একবারেই মনে থাকবে। তো সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ সৃষ্টি, আত্মবিশ্বাস বৃদ্ধি, হ্যাঁ, যখন তারা ক্লাসে ডিসকাশন করবে, তা একটা কি, তাদের মধ্যে থেকে ভয়টা দূর হয়ে যাবে, আত্মবিশ্বাস একটা তৈরি হবে, সেলফ কনফিডেন্স আসবে নিজের। ডিসকাশন হলে বিষয়বস্তু সম্পর্কে কি গভীর উপলব্ধি হবে, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ হবে। আলোচনা পদ্ধতিতে শিক্ষকের ভূমিকা, দেখো প্রত্যেকটা কোশ্চেনে একটা লেজ জুড়ে আছে, সেটা হচ্ছে শিক্ষকের ভূমিকা। হ্যাঁ, এর আগেও আমরা আগের পরীক্ষাতেও দেখেছি এরকম, এই এই পরীক্ষাতেও এরকম আসার চান্স আছে। এজ এ টিচার আমরা কি প্ল্যানার হিসাবে কাজ করতে পারি, আমরা সবকিছু পরিকল্পনা করে দিব, রাইট। তারপর কি হিসাবে কি পরিচালনাকারী, হ্যাঁ, আমাদের অবশ্যই দেখতে হবে, আমাদের দেখতে হবে সবাই অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করছে কিনা, তাদের এনকারেজ করতে হবে। মোটিভেটর, আমরা কি করব,
আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ক্লাসে মোটিভেট করা স্টুডেন্টদেরকে। যদি আমরা স্টুডেন্টকে মোটিভেট করতে পারি তাহলে তারা নিজেই সবকিছু পড়তে পারবে। একটা কিছু গাইড, হ্যাঁ, টিচার আর দ্য ফ্রেন্ড ফিলোভার গাইড, সমন্বয়কারী, কোঅর্ডিনেটর। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার পরিবেশ বজায় আমরা কি, আমরা ওটা দেখাশোনা করব যে ওরা বজায় রাখছে কিনা। মূল্যায়নকারী, হ্যাঁ, আমরা এভালুয়েট করব তাদেরকে যে কতটা তারা শিখতে পারলো, কতটা ওরা ডিসিপ্লিন মেনটেন করছে সবকিছু। আলোচনা পদ্ধতির সুবিধাগুলো দেখে নিব। আলোচনা পদ্ধতি যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে। এতে কি হয়, সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ভাষাগত দক্ষতা বাড়ে। আমরা দেখলাম যেমন কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়, আত্মবিশ্বাস বাড়ে, রাইট? কিন্তু কিছু অসুবিধা আছে, যেমন কি সময় বেশি লাগে, ডিসকাশনে সময় লাগে। বড় শ্রেণীতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন, হ্যাঁ। যখন একটা লিমিটেড ছাত্রদের মধ্যে ঠিক আছে, কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে ঠিক আছে, কিন্তু যখন ওটা ক্রস হয়ে যায় সংখ্যা, যেমন আমাদের হাই স্কুলগুলোতে এখন হয়, কারণ টিচারের সংখ্যা কম, রেশিও মেনটেন করছে না। আমাদের রেশিও হচ্ছে 1:35, মানে 35টা স্টুডেন্টে বা 30টা স্টুডেন্টে একজন শিক্ষককে লাগবে, কিন্তু আমাদের এক একটা সেকশনে 150 জন করে থাকে, কারণ টিচারের অভাব আছে। তো ডিসকাশন, তখন ডিসকাশন মেথডটা কাজ দেই না, কারণ এত চিৎকার চেঁচামেচি হ্যান্ডেল করাই মুশকিল। কিছু শিক্ষার্থী আলোচনায় আধিপত্য বিস্তার করতে পারে, বিষয় থেকে আলোচনা সরে যাওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ। দক্ষ শিক্ষক না থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, হ্যাঁ। যদি টিচার হ্যান্ডেলই না করতে পারে তাহলে কি করে পসিবল? ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার, প্লিজ নোট ডাউন। 4 নম্বর কোশ্চেন, ভাষা কি, ভাষার কার্যাবলী সমূহ কি, ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, পড়িয়েছি ভাষা কি। ভাষা হচ্ছে আমাদের একে অপরের সাথে যোগাযোগ করার মাধ্যম, একদম সহজ ভাষায় বলতে গেলে পড়ে নিবে, খুব সহজভাবেই দেওয়া আছে। তবে এই মতবাদগুলো অবশ্যই দিবে, যে ভাষাবিদগুলোর যে মতবাদ থাকে, যেমন ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস ইউজড ফর হিউম্যান কমিউনিকেশন মাস্ট, এটা অবশ্যই দিবে, পারলে মুখস্থ করে নিবে। ভাষার বৈশিষ্ট্য, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, হ্যাঁ। আরবিটারিনেস মানে ইচ্ছামূলকতা। পরিবর্তনশীলতা, সময়ের সাথে সাথে পরিবর্তন হয় ভাষা, সময়ের সাথে সাথে, জায়গার সাথে সাথে। সামাজিকতা, ভাষা একটি সামাজিক সম্পদ, হ্যাঁ, আমরা জানি। দ্বিস্তরতা, ডুয়ালিটি অফ প্যাটার্নিং, দেখে না ওই যে ভাষায় অর্থহীন ধ্বনি একত্রিত হয়ে অর্থপূর্ণ অর্থপূর্ণ শব্দ গঠন করে, আর শব্দগুলো একত্রিত হয়ে কি হয়, অর্থপূর্ণ বাক্য গঠন করে। দেখে নাও, ফাংশন, এটা খুবই ইম্পর্টেন্ট। ফাংশনগুলো তো জানোই, না পড়লেও লিখতে পারতে। ফাংশন যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে, আমরা একে অপরের সাথে কন্ট্যাক্ট কিভাবে করি, ভাষারই তো মাধ্যমে। ভাব অনুভূতির প্রকাশে আমরা নিজের ফিলিং এক্সপ্রেস করি, নিজের আহ, রাগ, ভালোবাসা, দুঃখ, কষ্ট ভাষার মাধ্যমেই তো শেয়ার করি। তথ্য ও জ্ঞান প্রদান, তুমি ধরো কোনো বই পড়বে বা আর কিছু পড়বে, কোনো আর্টিকেল পড়বে, তুমি যদি ল্যাঙ্গুয়েজই না জানো তাহলে তাহলে পড়বে কি করে, তাই না?
দেখো, তারপর তবে এই পয়েন্টটা অ্যাড করতে ভুলো না। ওকে, এই যে হলিডে যে আছে, হলিডে, হলিডে হচ্ছে একজন লিঙ্গুইস্টিক স্কলার, খুব ফেমাস একজন ব্যক্তি। তিনি কি করেছিলেন, এই তিনটি প্রধান কার্য দিয়েছিলেন ভাষার: আইডিয়েশনাল ফাংশন, ইন্টারপার্সোনাল ফাংশন অ্যান্ড টেক্সচুয়াল ফাংশন। তাই এই পয়েন্টটা দেওয়ার চেষ্টা চেষ্টা করবে। English answer starts from here. If you like the content, if you like the video, please share the video and subscribe the channel, and do comment in the comment section. Functions of language. And don't forget to mention the point number 8. He's a very famous scholar, linguistic scholar, and he gives the major function of the language. Question number 5. শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়া বা ডিসকোর্স বিশ্লেষণ উদ্দেশ্য কি? শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়ার ধরন কি? মিথস্ক্রিয়ায় শিক্ষকের ভূমিকা কেমন হবে? What are the objectives of analyzing classroom interactions or discourse? What are the types of classroom interaction? What should be the role of the teacher in classroom interaction? দেখে নাও। আমরা ক্লাসরুম ডিসকোর্সটা এর আগেও পড়েছি। সেটাই হচ্ছে, এখানে শুধু একটু বড় করে দেওয়া আছে, আর কিছুই না। মিথস্ক্রিয়া মানে কি? একে অপরের সাথে কথা বলা, একে অপরকে প্রশ্ন করা, রাইট? ক্লাসে অ্যাক্টিভ থাকা, একে অপরের সাথে ইন্টারেক্ট হওয়া। অবজেক্টিভ অফ ক্লাসরুম ইন্টারাকশন। যেভাবে এখানে পয়েন্ট আউট করে উত্তর লেখা আছে, সেইভাবেই পরীক্ষায় কিন্তু নামাবে। আর কমেন্ট সেকশনে আমি একটা কমেন্ট দেখেছিলাম যে স্যার বুলেট পয়েন্ট কাকে বলে? এই যে এই পয়েন্টগুলো যেমন দিয়ে রেখেছি, তোমরা কলম দিয়ে এইভাবে ব্রেকেটে রাখবে, এগুলোকেই বলে বুলেট পয়েন্ট, রাইট? শ্রেণীকক্ষে মিথস্ক্রিয়ার ধরন, এটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবে। মিথস্ক্রিয়া কি? ইন্টারেক্ট কাদের মধ্যে হতে পারে? শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে হতে পারে, হ্যাঁ। টিচার স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থী দলের মধ্যে হতে পারে। ধরো যে অনেকগুলো স্টুডেন্ট আছে, ইন্টারেক্ট করছে কার সাথে? টিচারের সাথে। শিক্ষার্থী, হ্যাঁ, দুটো স্টুডেন্ট ইন্টারেক্ট করছে, ওরা আলোচনা করছে কোনো বিষয়ের ওপর, যে হ্যাঁ এটা কিভাবে হলো, এই অঙ্কটা কিভাবে করলি, এইভাবে করলো। এটা এটা হয়ে গেল স্টুডেন্ট স্টুডেন্ট। ছোট দল বা গ্রুপ, গ্রুপ মিথস্ক্রিয়া। একটা গ্রুপ আছে, একটা 5 জনের গ্রুপ আছে, 10 জনের গ্রুপ আছে, তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, রাইট? শিক্ষক সমগ্র শ্রেণী। এবার একটা শিক্ষক একটা ক্লাসে ক্লাস করাচ্ছেন, সবার সাথে অ্যাক্টিভলি কথা বলছেন, সবাইকে প্রশ্ন করছেন। তাহলে এটা হয়ে গেল কি? শিক্ষক সমগ্র শ্রেণীর সাথে মিথস্ক্রিয়া। সমগ্র শ্রেণী আলোচনা অনেকটা একই রকম। সমগ্র শ্রেণী আলোচনা মানে কি? হ্যাঁ, সবার সাথে আলোচনা করছে, ক্লাসের সকলের সাথেই আলোচনা করছে। মিথস্ক্রিয়ায় শিক্ষকের ভূমিকা দেখে নাও, এর আগে করিয়েছি একদম একই রকমই। অনুকূল পরিবেশ সৃষ্টি করা, প্রশ্নের মাধ্যমে আলোচনা পরিচালনা করা, নতুন ধারণাকে উৎসাহিত করা, রাইট? সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান, সহযোগিতামূলক শিক্ষা উৎসাহিত করা, শ্রদ্ধাশীল পরিবেশ বজায় রাখা, মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা। একটু আগেই তো করলাম।
ইংলিশ অ্যান্সার। মজার বিষয় হলো যে বেশিরভাগ কোশ্চেন আমরা 2 মার্কসে আলোচনা করেছি। দেখো, নেক্সট কোশ্চেন, গৃহ ভাষা ও আদর্শ ভাষা এর মূল পার্থক্য লিখুন। দেখো, করেছি আমরা গৃহ ভাষা কি, এর আগেই করলাম যে যেগুলো ভাষা আমরা বাড়িতে ইউজ করি সেটা হচ্ছে গৃহ ভাষা। আদর্শ ভাষা কি, যেগুলো মেনলি স্কুলে ইউজ করি বা কোনো অ্যাপ্লিকেশন লেটার লিখছি ওতে ইউজ করি বা যে কোনো অফিসিয়াল কাজে ইউজ করি, সেগুলো হচ্ছে কি আদর্শ ভাষা। পার্থক্য আছে, দেখে নাও। তবে এটা পার্থক্য যখন লিখবে তোমরা, তো এখানে কি করবে, তিনটে এইভাবে ছক বানাবে। এটা তো করলে গৃহ ভাষা, এই সাইডে যখন করবে, কলম ওয়াইজ যখন করবে, তখন এখানে আরেকটা এখানে দাগ টানবে। যেমন এখানে 1 নম্বর পয়েন্ট দিয়ে দিল অর্থ, তারপর এগুলো লিখবে। তারপর দিয়ে দিলে শেখার স্থান, তারপর দিয়ে দিলে পয়েন্টগুলো, তারপর দিয়ে দিলে প্রকৃতি, একটা ছকে থাকবে, তারপরে এই পয়েন্টগুলো আসবে। বুঝতে পারলে? দেখতে ভালো লাগবে, তখন নাম্বার পাওয়ার চান্স বেশি। Basic difference between home language and standard language. The language we used at, at home is called home language, and the standard language is the language which are used in office or any official work. ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ঠিক সময়ে সব আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন হতে পারো। 7 নম্বর কোশ্চেন, মৌখিক বা কথ্য ভাষা বলতে কি বোঝায়? যেটাকে আমরা ওরাল ল্যাঙ্গুয়েজ বলি, হ্যাঁ এটাও করিয়েছি। কথ্য ভাষা ও লিখিত ভাষার মধ্যে পার্থক্য লিখুন। লিখিত ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন। শ্রেণীকক্ষে কথ্য ও লিখিত ভাষা ব্যবহারের জন্য নির্দিষ্ট কৌশলগুলি আলোচনা করুন। এরকম হতে পারে যে এখান থেকে একটা টপিক তুলে দিল, হ্যাঁ, বা দুটো কোশ্চেন তুলে দিল, ওটা লিখতে বলছে, তাহলে সবগুলোই জেনে রাখো। মৌখিক বা কথ্য ভাষা কি, ওরাল ল্যাঙ্গুয়েজ কি? মৌখিক বা কথ্য ভাষা হলো এমন ভাষা যা মানুষ মুখের মাধ্যমে উচ্চারণ করে তাৎক্ষণিকভাবে অন্যের সঙ্গে ভাব, অনুভূতি, তথ্য ও মতামত বিনিময়ের জন্য ব্যবহার করে। এটি মূলত শ্রবণ ও বক্তৃতা নির্ভর ভাষা। বক্তৃতা স্পেলিং একটু ভুল আছে, তো ওটা ঠিক করে নিবে। আর লিখিত ভাষা কি, লিখিত ভাষা হলো এমন ভাষা যা বর্ণ, শব্দ ও বাক্যের মাধ্যমে লিখে ভাব, তথ্য, অনুভূতি প্রকাশ করা হয়। এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, হ্যাঁ, এবং পাঠক যে কোনো সময় পড়তে পারে। এটা সাধারণত আমরা কি করি, আমরা কনভারসেশনের ক্ষেত্রে ইউজ করি, যেটাকে আমরা আমরা ইংলিশের ক্ষেত্রে বলি স্পোকেন ইংলিশ, ওটাই হচ্ছে। আর লিখিত ভাষা কি, যেগুলো ভাষায় মেইনলি ইউজ করা হয় বই লিখতে, নভেল লিখতে, হ্যাঁ, পোয়েম লিখতে, সেগুলো হচ্ছে লিখিত ভাষা। পার্থক্যটা দেখে না। লিখিত ভাষার দুটি বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য এর আগে করেছি, দেখে নাও। সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, স্থায়িত্ব, পার্মানেন্স। একটা বই আজ লেখা হলো, 100 বছর পুরো বইটা থাকছে।
শ্রেণীকক্ষে কথ্য ও লিখিত ভাষা ব্যবহারের নির্দিষ্ট কৌশল। এই যে দেখে নিই, কার্যক্রম যখন আমরা পড়ি, পাঠ্য বই পড়ি, গল্প পড়ি, কবিতা পড়ি, তখন এই লিখিত ভাষা আমরা কি পড়ি, ইউজ করি। শ্রবণ, যখন আমরা কি আমাদেরকে যখন অডিও শোনানো হয় বা কোনো ভিডিও দেখছি আমরা, তখন তো আমরা লিসেনিং করছি, লিসেনিং আমাদের কাজটা হচ্ছে, তখনও আমরা কি কথ্য ভাষা শুনি, লিখিত ভাষা শুনি। কথোপকথন ও আলোচনা, হ্যাঁ, যখন আলোচনা হয়, রোল প্লে হয়, সেই ক্ষেত্রেও কি কথ্য ভাষা ইউজ হয়, লিখিত ভাষা ইউজ হয়। লিখনের ক্ষেত্রে কি, লিখনের ক্ষেত্রে মেইনলি লিখিত ভাষা ইউজ হয়। প্রশ্নোত্তর পদ্ধতিতে ইউজ হয়। এতে কি থাকে, ভাষার চারটা দক্ষতা থাকে, হ্যাঁ, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আরেকটা কথা, যারা বিএড করছো ওরা ভালো মতো বিএডটা করো, হ্যাঁ, ভালো মতো পেডাগোজিতে ধ্যান দাও। কারণ যে কোনো টেটের মোটামুটি 80% সিলেবাস বিএড কভার করে। কেউ যদি বিএড ভালো মতো করে, সে সিটেট হোক, ওয়েস্ট বেঙ্গল টেট হোক, প্রাইমারি টেট হোক, আপার টেট হোক, সব পাস করে যাবে। যেমন আমি নিজের কথা যদি বলি, তো আমি বিএড চলাকালীন আমি পরীক্ষা দিয়েছিলাম 2022-এ। 2022-এর টেট কিছু জানতাম না আমি, তবুও পাস করেছিলাম। ইতিবাচক প্রতিক্রিয়া, আইসিটি এর ব্যবহার। আইসিটি কোনগুলো? স্মার্ট বোর্ড যে আমরা ইউজ করি, ভিডিও, কোনো স্টুডেন্ট বুঝতে পারছে না, ওদেরকে ভিডিও দেখিয়ে বোঝালাম বা কোনো গান শোনালাম, তো এর ক্ষেত্রে এটাকেই বলবো আইসিটি এর ব্যবহার। English answer starts from here. Differences between oral language and written language. Two characteristics of written language. Strategies for using oral and written language in the classroom. Next question. বিদ্যালয় ভাষার প্রকৃতি বর্ণনা করুন। Describe the nature of a school language. বিদ্যালয় ভাষা কি? বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষাকর্মীদের মধ্যে পাঠদান, শেখা, যোগাযোগ, মূল্যায়ন ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে যে ভাষা ব্যবহার করা হয় তাকে বিদ্যালয় ভাষা বলে। এক কথায় বিদ্যালয়ে যে ভাষা আমরা ইউজ করি, যে কোনো জিনিসের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা লেখার ক্ষেত্রে হোক বা পরীক্ষার ক্ষেত্রে হোক বা মূল্যায়নের ক্ষেত্রে হোক, সবগুলোই এগুলোকেই বলি আমরা বিদ্যালয় ভাষা। বিদ্যালয় ভাষার প্রকৃতি কি? এগুলো, এই ভাষা আদর্শ হবে, মানসম্মত ভাষা, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, রাইট। কি হবে? মার্জিত হবে, শালীন হবে, সহজ, সরল ও সুবোধ্য হবে, মানে খুব সিম্পল অ্যান্ড ক্লিয়ার হবে, যাতে স্টুডেন্টরা আরামসে বুঝতে পারে। শিক্ষার্থী কেন্দ্রিক হবে। এই কি ব্যাপার? লার্নার সেন্টার্ড মানে কি? স্টুডেন্টরা যেন সহজে বুঝতে পারে। দেখে নাও তারপর পয়েন্টগুলো, খুব সহজ আছে।
নেক্সট কোশ্চেন, গৃহভাষা ও বিদ্যালয় ভাষা কি? গৃহভাষা ও বিদ্যালয় ভাষার মধ্যে পার্থক্য করো। আমরা একটু আগেই পড়লাম গৃহভাষা ছিল, তো একই রকমই, আর একই জিনিস কতবার বোঝাবো, দেখে নাও। তোমরা এই নোটগুলো যদি একবার রিডিং করো, বিশ্বাস করো ভালো মতো নামিয়ে আসতে পারবে পরীক্ষায়। আর যেমন নোটস আছে, পয়েন্ট পয়েন্ট ওয়াইজ, একদম খুব সুন্দর নাম্বার পাবে। তোমরা জাস্ট লিখে আসো, ভালো মতো নামিয়ে আসো। আর হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট করবে, তোমরা বারবার একই ভুল করো না। আর হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে 5 মার্কের কোশ্চেন 2 মার্কে চলে আসে। ধরো যে আমি গৃহভাষা আর বিদ্যালয় ভাষার মধ্যে পার্থক্য দেইনি, 2 মার্কসে, এবার এখানে তো দিয়েছি। এবার এটা যদি ভালো মতো পড়ো, এখান থেকে তুমি 2 মার্কসে লিখতে পারবে না? আরামসে পারবে। নেক্সট কোশ্চেন, আদর্শ পাঠের উপাদানগুলি আলোচনা করুন এবং পাঠ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করুন। ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ অ্যান আইডিয়াল রিডিং, or discuss the nature of reading process. এগুলো সব করেছি। আইডিয়াল ল্যাঙ্গুয়েজ যে ছিল ওটাই আইডিয়াল রিডিং, আর কি বলতে পারো। দেখে নাও কি কি আছে উপাদান। নির্ভুলতা, অ্যাকুরেসি থাকতে হবে, অ্যাকুরেট থাকবে। দেখে নাও, এই প্রত্যেকটা কোশ্চেন যদি ধরে ধরে বোঝাই তাহলে ভিডিওটা এত লেন্দি হবে। আমি আজ প্রথমে ট্রাই করলাম কয়েকটা কোশ্চেন বোঝাতে গিয়ে, খুব লেন্দি হয়ে যাচ্ছে। তোমরা নোটসটা পড়ে নিও, খুব সহজ ভাষায় আছে। হ্যাঁ, সব পারবে, আমি বলছি সব পারবে। যে এই পয়েন্টগুলো দিতে ভুলবে না। যেমন এই পাঠ প্রক্রিয়ার যে ধাপ আছে, এই ধাপটা অবশ্যই দিতে ভুলবে না। দেখো এখানে যেমন রাইটার আছে, রাইটার ইনকোডিং মেসেজ, হ্যাঁ, ডিকোডিং রিডার, মানে কিভাবে রাইটার থেকে একটা মেসেজ রিডারের কাছে পৌঁছায়, ঠিক না? মানে যেমন দেখো, লেখক নিজের চিন্তা, মানে একটা রাইটার কি করেছে, নিজে একটা বই লিখেছে, ওতে ওর চিন্তা ভাবনা আছে। এবার ওই মেসেজটা কি করে রিডার পড়ে, পড়ে ওটাকে ডিকোড করে তারপর ওটার মানে বোঝে। এটাই তো রিডিং কমিউনিকেশন প্রসেস। এখান থেকে দেখা গেল 2 মার্কের কোশ্চেন দিয়ে দিল, হোয়াট ইজ রিডিং কমিউনিকেশন প্রসেস, তাহলে তুমি এটাই লিখে দিলে, বুঝে থাকলে লিখে লিখে দিবে।
নেক্সট কোশ্চেন, মুক্ত প্রান্ত প্রশ্ন, বদ্ধ প্রান্ত প্রশ্ন কি? মুক্ত প্রান্ত প্রশ্ন এবং বদ্ধ প্রান্ত প্রশ্নের পার্থক্য বর্ণনা, কতবার পড়াবো? এটা পড়ালাম। ওপেন এন্ডেড কোশ্চেন একটু আগেই ভালো মতো আলোচনা করলাম গরুর উদাহরণ দিয়ে। ক্লোজ এন্ডেড কোশ্চেনও দিলাম, দেখে নাও। একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, তাই কনসেপ্ট ক্লিয়ার করো, সব নিজে লিখতে পারবে। এরপর যখন আমি বিএড এর ক্লাস দেব, তো এই কনসেপ্ট বিল্ডের ওপরই ক্লাস দিব। যেমন ধরো যে টপিক ওয়াইজ ক্লাস দিচ্ছি, টপিক ওয়াইজ আমি বোঝাচ্ছি, তাহলে তোমাদের আর শেষে এই মানে সাজেশনের ভরসায় থাকতে হবে না। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। 12 নম্বর কোশ্চেন দেখো, স্কিমা কি? স্কিমা তৈরিতে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করুন। হোয়াট ইজ স্কিমা? মেনশন দ্য ইম্পর্টেন্ট রোল অফ এ টিচার ইন দ্য ডেভেলপমেন্ট অফ স্কিমা। স্কিমা এর আগেও করিয়েছি, আবারও আছে, এই পেপারটাতেও আছে, অন্য পেপারটাতেও স্কিমা ছিল। দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। স্কিমা আগের পেপারে কিন্তু আসেনি, মানে এখানে আসার চান্স আছে, দেখে নাও, 2 মার্কসেও আসতে পারে। সহযোজনও করিয়েছি আমি। স্কিমা তৈরিতে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা, এই ভূমিকাগুলো করবে, শিক্ষকের ভূমিকাগুলো। এটা 2+3 এরকম করে কোশ্চেন দিয়ে দেই। আমি অ্যাকোমোডেশন অ্যাসিমিলেশন দুটোই করিয়েছি এর আগে। যারা আমার রেগুলার ক্লাস দেখো ওরা বুঝতে পেরেছো। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। তেরো নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। পাঠ্যক্রমে ভাষার বিস্তৃতি বা পাঠ্যক্রম বিস্তৃতি ভাষা, এই যে এই ওয়ার্ডটা পাবে কোশ্চেনে, ঝোঁকঝোঁক করবে ওয়ার্ডটা। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, এলএসি বলতে কি বোঝায়? পাঠ্যক্রম বিস্তৃত ভাষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হোয়াট ইজ মিন বাই ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, এলএসি? ডিসকাস দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। রাইট, দেখে নাও এলএসিটা কি ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় আসতে পারে, 2 নম্বর, 5 নম্বর।
নম্বর কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। পাঠ্যক্রম ও ভাষার সম্পর্ক আলোচনা করুন, অথবা পাঠ্যক্রমে ভাষার ভূমিকা আলোচনা করুন। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন কারিকুলাম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ডিসকাস দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য কারিকুলাম। হয়তো তোমরা জানো, ডিফারেন্সটাও জানো, ডিফারেন্স থেকেও কোশ্চেন দিয়ে দিই। শেখা হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনো কিছু শেখার একটা মাধ্যম। আর কারিকুলাম হচ্ছে কি একটা সিলেবাস টাইপের আর কি, মানে একটা রূপরেখা তৈরি করা আছে যে এর মধ্যে এতটুকুটা পড়তে হবে এরকম টাইপের, ওটাকে কারিকুলাম বলি আমরা। কারিকুলামে শুধু পড়ালেখা আসে না, অনেক কিছুই আসে, খেলাধুলা সবকিছু, ডিসিপ্লিন সবকিছু আসে। পাঠ্যক্রমে ভাষার ভূমিকা দেখে নাও। খুব সহজ ভাষায় আছে, সহজ ও বোধগম্য ভাষার ব্যবহার, বিষয়ভিত্তিক উপযুক্ত ভাষার ব্যবহার, ভাষার মাধ্যমে জ্ঞান অর্জন, হ্যাঁ, যোগাযোগ দক্ষতার বিকাশ। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, কারণ আমি প্রথমের দিকে অনেকটাই বিস্তারিত আলোচনা করেছি। ক্লাসটা দেখে উপকৃত হলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমি অ্যাসিওর করছি যে আগের পরীক্ষাগুলোর মতো এগুলোতেও 100%ই কমন পাবে। তাই ভালো মতো পড়াশোনা করো। নেক্সট ভিডিও খুব দ্রুত চলে আসছে, সো স্টে টিউনস ফর আপকামিং ভিডিওস।